প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ করে আচরণবিধির খসড়া। আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে ফের বসবে ঐকমত্য কমিশন। 2.5 শতাধিক গুমের প্রমাণ পেয়েছে কমিশন। শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ ট্রাইব্যুনালের। গণঅভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্টে পালিত হবে সরকারি ছুটি। মাসব্যাপী শোক বিজয়ের বর্ষপূর্তি হিসেবে উদযাপন করবে বিএনপি। এবং গত 24 ঘন্টায় সারা দেশে আরও 248 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। মোট আক্রান্তের 40%ই সংক্রমণের হটস্পট বরগুনার বাসিন্দা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না, তবে বিলবোর্ড ব্যবহার করা যাবে। এ লক্ষ্যে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মনিরুল ইসলামের প্রতিবেদন। নির্বাচনী আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসে কমিশন। বর্তমান কমিশনের 7ম সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের কমিশনের 7ম সভা অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। খসড়া বিধি অনুযায়ী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির পদে থাকতে পারবেন না। দল ও প্রার্থীকে দিতে হবে হলফনামা। আইন লঙ্ঘনে থাকছে 1.5 লাখ জরিমানা ও 6 মাসের শাস্তি। প্রচারণার ক্ষেত্রে মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে 3 সপ্তাহ। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। অতীতে আচরণ বিধি মানতেন না প্রার্থীরা, সেই বিষয়টি মাথায় রেখেই ঐক্যমত্য প্রস্তাবনার প্রেক্ষিতে সুযোগ রয়েছে বিলবোর্ড ব্যবহারের। প্রচারণায় পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার বাড়ানো সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে করা হয়েছে নীতিমালা। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। শব্দের ব্যবহারে আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে 60 ডেসিবল সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানায় কমিশন। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের সাবেক পদ্ধতিতে আপত্তি না থাকলেও ইলেকটোরাল কলেজের 500 সদস্যদের গোপন ভোট পদ্ধতিতে এগোতে চায় বিএনপি। আর জামায়াতের পছন্দ স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচিত 70,000 সদস্যের ভোট। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বিএনপি ও জামায়াত নেতারা। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বললেন, আগামী সপ্তাহে আবারও শুরু হবে আলোচনা। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 11টা থেকে শুরু হয় কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের 4র্থ দিনের বৈঠক। বৈঠকে 4টি বিষয়ে আলোচনার কথা থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে মতামত নিতেই কেটে যায় পুরো দিন। বৈঠকের বিরতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল আলোচনার অগ্রগতি গণমাধ্যমকে জানান। মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা এক্সটেন্ড করেছেন, যেটার সংখ্যা প্রায় 70,000-এর মতো হয়। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকটোরাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার এবং রাষ্ট্রপতিকে কিছুটা সম্মান, মর্যাদা এবং ক্ষমতা ভাগ করে দেওয়া দরকার। যা বিদ্যমান আছে সেটা রাখার পক্ষে আর এটা পরিবর্তন করার পক্ষে। এই পরিবর্তন করার পক্ষে আসলে অধিকাংশ রাজনৈতিক দল তারা মতামত দিয়েছেন। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের প্রধান সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের 70 অনুচ্ছেদ, উচ্চকক্ষ নিম্নকক্ষ সহ সংশ্লিষ্ট বিষয়ে এখনো আলোচনা বাকি থাকায় এখনই মন্তব্য করা ঠিক হবে না। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে
বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন, সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে সেই সদস্যগণ, তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। কমিশনের সহসভাপতি আগামী সপ্তাহে আবারও অমীমাংসিত বিষয়ে বৈঠক করার সিদ্ধান্ত জানান। আগামী রোববার দিন এই 3 দিনের আলোচনায়, প্রকৃতপক্ষে 4 দিনের আলোচনার অমীমাংসিত বিষয়গুলি নিয়ে কথা হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন ব্যক্তির গুমের প্রমাণ পেয়েছে কমিশন। সকালে এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বিরোধী শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে দমন নীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার পর রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেন কমিশন সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিগত 5 আগস্ট পট পরিবর্তনের পর গুমের অনেক প্রমাণ ধ্বংস করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য 4 ধরনের পরিণতি হয়েছে বলেও জানান কমিশন প্রধান। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। গুমের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে উল্লেখ করে এতে সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে জড়িত নয় বলেও জানান গুম কমিশনের সভাপতি। এনএসআই অনেক অফিসার্স এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স এবং যারা আপনার এডিজি বলে, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফস অপারেশনস, তারা সব কিন্তু আর্মির অফিসার্স। এটা ঠিক আছে, আপনার ইনস্টিটিউশনালি দ্য আর্মি ইজ নট ইন বোর্ড। গুম থেকে ফিরে না আসা 12 জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় এ মামলায় সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে মিউকাস কিউরি নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, বিগত সরকারের আমলে বিচার বিভাগ হাইজ্যাক হয়েছিল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস, অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সাথে কথোপকথন যে শেখ হাসিনার, সেই প্রমাণ আগেই পেয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর শেখ হাসিনার বিপক্ষে নোটিশ ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। তবে হাজির কিংবা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই মামলায় সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন 3 সদস্যের ট্রাইব্যুনাল। AY মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য, এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। কেন এই অ্যামিকাস নিয়োগ দেওয়া হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন প্রসিকিউটর। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো। এদিকে চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান ক্ষমতাচ্যুত সরকারের আমলের বিচার বিভাগের করার সমালোচনা করেন। বিগত সরকারের সময়ে আইনের শাসন ছিল না, বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়। সেই প্রক্রিয়া পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। এখন বিচার ব্যবস্থা মানসম্মত হয়েছে।
এদিন 14 বছর আগে পাবনার ছাত্রদল নেতা শফিকুল ইসলামকে প্রথমে গুম ও পরে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই। এদিকে গুম থেকে ফেরা ভুক্তভোগীরা দাবি জানান নিরাপত্তা ও পুনর্বাসনের। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আবেদন জানিয়েছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে 5 আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 5 আগস্টকে টার্গেট করে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। জুলাইয়ের 14 তারিখ থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে 5 আগস্ট পর্যন্ত। জুলাইয়ের চেতনা পুনরুজ্জীবিত করতেই এ উদ্যোগ বলেও জানান তিনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসেবে পালন করবে বিএনপি। এ উপলক্ষে 58 সদস্যের একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অভ্যুত্থান কেন্দ্রিক নানা কর্মসূচি আয়োজন ও পালন করবে। রিজভী জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণেই এই আয়োজন। সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র হয়েছে, 5ই আগস্ট সেই বিজয় হয়েছে। এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 248 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ 104 জন, ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, ঢাকা উত্তর সিটিতে 20 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন, রাজশাহী বিভাগে 18 জন, খুলনা বিভাগে 7 জন, ময়মনসিংহ বিভাগে 4 জন ও রংপুর বিভাগে 3 জন রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে। দেশে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। দেশে মোট ডেঙ্গু আক্রান্তের 40% ওই জেলায়। ইতিমধ্যেই সদর হাসপাতালে 5 জন এবং অন্যান্য হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বরগুনায় ডেঙ্গু বাড়ার কারণ নির্ণয়ে কাজ শুরু করেছে আইইডিসিআর। গোলাম হায়দার স্বপ্নের প্রতিবেদন জানাচ্ছেন বুশরা জাহান। উপকূলীয় জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে বরগুনা হাসপাতালে 5 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। ভর্তি আছে 215 জন রোগী। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় তাতে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এখনই পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে। মাথায় ব্যথা ছিল, গায়ে জ্বর ছিল, বমি এইতো। এখানে চিকিৎসার মান তেমন ভালো পাই নাই। আমরা বাইরে থেকে ওই সব টেস্ট করাইয়া এখানে আর কি থাকতে আছি। আজকে টেস্ট করব, ডাক্তার বলছে আজকে টেস্টের দরকার নেই, আগামী কালকে করবেন, দেখেন কি পরিস্থিতি। প্রপার ওয়েতে যদি ঔষধটা দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই মশা নিধনটা হতো। জেলার 12 লাখ মানুষের জন্য একমাত্র চিকিৎসাস্থল বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছে ডাক্তারের সংকট। তাই দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। ডেঙ্গু টেস্ট করার জন্য যে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা থাকা দরকার সেটা কিছুই নাই। এখানে সিবিসিও নাই, ডেঙ্গু টেস্টের কিটও নাই। খালি রুমগুলো আছে, সেই রুমগুলোয় বেড দিয়া এই নিচের রোগীগুলো সেই বেডে রাখা হোক। আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিউটির চাপ আছে, এরকম কারণ ডে অফ এগুলো আমাদের উঠাই দিয়েছে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির কারণ নির্ণয় করতে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর একটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সামাল দিতে বেগ পেতে হচ্ছে। করোনা মহামারী মোকাবেলায় এরই মধ্যে কিছু উদ্যোগের কথাও জানান এই কর্মকর্তা। কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি, মূলত যে অন্য জায়গার চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা
প্রকোপটা বেশি। ফুলদানিতে কিংবা আমার টায়ারের মধ্যে কিংবা আমি যে পানি খাওয়ার জন্য জমা করছি বৃষ্টির পানি, সেই পানিগুলোতে এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা সতর্ক থাকি এবং সেই পানিগুলো নিরাপদ রাখা এবং সেই পানিটাতে যেন মশার বিস্তার লাভ না করে সেটার জন্য দৃষ্টি রাখা। ডেঙ্গু সহ করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 215, যেটা একটা রেকর্ডই বলা যায়। আর টোটাল পেশেন্ট ভর্তি আছে 450-র মতো। করোনার জন্য আলাদা করে ডেডিকেটেড রুম রেডি করেছি। আর টেস্ট বা শনাক্তকরণ যে কিট, সেটাও আমাদের কাছে এসে পৌঁছেছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। দুপুরে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এই প্রত্যাশার কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম স্ট্রেস্টার। এ সময় তাদের মধ্যে শিক্ষা, চিকিৎসা, দুর্নীতি প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা, সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন। We have been talking about the challenges that lie ahead after the situation that we all know since August of last year for Bangladesh, and we reiterated the Federal Republic of Germany's support. রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে জাতীয় ফল মেলার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই স্লোগানে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী শনিবার। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের মেলায় 26টি সরকারি ও 49টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট 45টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী শিশু সহ ফের আরও 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্তবর্তী দিয়ে তাদের পুশিন করা হয়। বর্তমানে তারা স্থানীয় বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে রয়েছেন। প্রাথমিকভাবে 12 জন নড়াইলের ও 1 জন যশোরের বাসিন্দা বলে জানা গেছে। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত 145 জনকে পুশিন করেছে ভারত। 2024 সালে শেয়ার হোল্ডারদের জন্য 25% লভ্যাংশ অনুমোদন দিয়েছে ব্র্যাক ব্যাংক। বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির 26তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্বে এজিএম উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন, পরিচালক ফারজানা আহমেদ, পরিচালক আনিতা গাজী রহমান, পরিচালক চৌধুরী MAQ সারওয়ার এবং পরিচালক লীলা রশিদ সহ সংশ্লিষ্টরা। মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সফলতার পর এবার বাংলাদেশেও আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেস। সকালে ধানমন্ডিতে অ্যাপোলো JMI স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করে সংস্থাটি। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নত প্রযুক্তি ব্যবহার করে 3 বছর আগেই জানা যাবে জিনগত রোগের পূর্বাভাস। এই চিকিৎসা প্রযুক্তি রোগীর খাদ্যাভ্যাস ও জীবনধারা নিয়েও নির্দেশনা দেবে। অ্যাপোলো JMI স্পেশালাইজড হাসপাতালের CEO ডাক্তার তামজিদ আলম, জেনোফ্যাক্সের হেড অফ বিজনেস মমতাজ ফারুকি চৌধুরী ও জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। এবার ইরান ইসরায়েল যুদ্ধের খবর। টানা 7ম দিনের মতো অব্যাহত রয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তরে পাল্টা আঘাত এনেছে ইরান। এতে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঙ্কার দিয়েছেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের সেবায় কয়েকটি সামরিক স্থাপনায় উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার সদর দপ্তর ধ্বংস হয়েছে, যেটির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বীর সেবার সোরকো হাসপাতাল।
হাসপাতালে হামলার জেরে ইরানের উপর ক্ষেপেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ইরানকে অত্যাচারী শাসক আখ্যা দেন তিনি। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তথ্য অনুযায়ী 7 দিনের হামলায় ইরানে 639 জন নিহত এবং 13 শতাধিক মানুষ আহত হয়েছে। তবে তেহরানের তথ্য মতে এই সংখ্যা 224। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত আনে। ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের সাময়িকভাবে আল হুদাইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। এর আগে ইরানে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত হামলার আগে অন্তত 1 সপ্তাহ অপেক্ষা করার কথা জানান তিনি। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার কথা রয়েছে। ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ক্রীড়াঙ্গনে বিভিন্ন সংস্থা ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠিত হলেও সংস্কার প্রতিবেদন এখন পর্যন্ত না পাওয়া গেলেও আগামী 1 মাসের মধ্যেই তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণীতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এ সময় টুর্নামেন্টের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন উপদেষ্টা। জাতীয় গোল্ড কাপে বালিকা বিভাগে ময়মনসিংহকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী এবং বালক বিভাগে টাই ব্রেকারে ময়মনসিংহকে 4-3 গোলে হারিয়ে শিরোপা জিতে রংপুর। আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশনগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে। আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি অ্যাডহক কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যেই কনস্টিটিউশনাল রিফর্ম কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যেই কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ করে আচরণবিধির খসড়া। আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে ফের বসবে ঐকমত্য কমিশন। 2.5 শতাধিক গুমের প্রমাণ পেয়েছে কমিশন। শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ ট্রাইব্যুনালের। গণঅভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্টে পালিত হবে সরকারি ছুটি। মাসব্যাপী শোক বিজয়ের বর্ষপূর্তি হিসেবে উদযাপন করবে বিএনপি। এবং গত 24 ঘন্টায় সারা দেশে আরো 248 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। মোট আক্রান্তের 40% সংক্রমণের হটস্পট বরগুনার বাসিন্দা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।